ডিপার্টমেন্টের নামকরা অফিসার সাতিয়া। বড় বড় অফিসাররা যখন অপরাধীদের মুখ থেকে কথা বের করতে পারে না, তখন সাতিয়ার এক চাহনি যেন সেই দুর্ধর্ষ ক্রিমিনালদের মুখ খুলিয়ে দেয়। এভাবেই দিব্যি চলছিল তার জীবন। কিন্তু হঠাৎ তাকে মুখোমুখি হতে হয় এমন এক সাইকো কিলারের, যাকে আটকে রাখা রীতিমতো অসম্ভব। সাতিয়ার চোখের সামনেই সেই সাইকো নির্মমভাবে মেরে ফেলে এক মেয়েকে। এই এক অভিশপ্ত রাত বদলে দেয় সাতিয়ার পুরো জীবন। শুরু হয় প্রতিশোধ আর ঘৃণার ভয়ানক এক অধ্যায়। এই কেসের গোলকধাঁধায় সাতিয়া এমন ভাবে আটকে যায় যেন তার নিজের জীবনই এবার পড়ে যায় ঝুঁকিতে। সাতিয়ার প্রতিটা নিঃশ্বাস আর পদক্ষেপের একটাই উদ্দেশ্য, এই সাইকোকে লকআপে দেওয়া। কিন্তু সাতিয়া যতটা বুদ্ধিমান আর সাহসী, এই সাইকো কিলার ততটাই ভয়ঙ্কর আর চালাক। তাই সে মৃত্যুর ছায়ার মতো সবসময় সাতিয়া থেকে এক ধাপ এগিয়েই থাকে। এখন প্রশ্ন একটাই, ভয়ানক এই চোর পুলিশের খেলায় শেষ হাসিটা কে হাসবে? নাকি সাতিয়া নিজেই হয়ে যাবে এই খুনির পরবর্তী শিকার? এমনই ভরপুর সাসপেন্স, রক্ত জমাট রহস্য, ক্রাইম আর রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সাতিয়া ভামা। আজ নারী দিবস, আর তাই বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় লেখক অমর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে এসেছে। অডিয়েন্সে থাকা উৎসুক জনতা জিজ্ঞেস করে, আমরা আপনার সব বই পড়ি, আপনার নতুন বই আবার কবে আসবে? অমর বলে, খুব শীঘ্রই আসবে। আজ তাহলে সাতিয়া নামের এক সাহসী মেয়ের গল্প শোনা যাক। সবাই বেশ উৎসাহ নিয়ে গল্প শুনতে শুরু করে। সাতিয়া আর অমর গাড়ি করে স্টেশনের দিকে যাচ্ছে। সাতিয়া গুনগুন করে গান গাচ্ছিল। অমর গাড়ি চালাতে চালাতে বলে, এই গানটাই তুমি ইউনিভার্সিটিতে গিয়েছিলে তাই না? আমি তখন লাইব্রেরিতে ছিলাম, তোমার গান শুনে ছুটে অডিটোরিয়ামে গিয়েছিলাম। সাতিয়া হেসে বলে, তোমার তো দেখি সব মনে আছে। সাতিয়া আবারও গান গাইতে শুরু করে। অমর গাড়ি চালাতে চালাতে সাতিয়ার গান শুনছিল। অমর গাড়ি থামিয়ে বলে, তোমার জেমস স্ট্রিট স্টেশনে চলে এসেছি। সাতিয়া হতাশ হয়ে বলে, আমাদের লং জার্নির কোন ডেস্টিনেশন থাকাই উচিত না। অমর যেন আনমনেই মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সাতিয়া হেসে গাড়ি থেকে নেমে স্টেশনের ভিতরে চলে যায়। ট্রেনে উঠে সাতিয়া সিটে বসে চোখ বুজে আছে। একটা ছেলে কানে হেডফোন লাগিয়ে সাতিয়ার থেকে কিছুটা দূরেই বসে আছে। ছেলেটা নিজের ফোন দিয়ে সাতিয়ার ভিডিও করছে। সাতিয়া ইচ্ছা করেই তার পুলিশের আইডি কার্ড বের করে রেখেছে, যেন ছেলেটা দেখতে পায়। ছেলেটা আইডি কার্ড দেখে আরো খুশি হয়ে সাতিয়ার ভিডিও করতে থাকে। এমন সময় হুট করেই সাতিয়ার চোখ খুলে তাকালে ছেলেটা ভয় পেয়ে যায়। ছেলেটা খেয়াল করে সাদা পোশাকে আরো কিছু মহিলা পুলিশ ট্রেনেই আছে। আসলে সাতিয়া একজন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অফিসার। ট্রেন একটা স্টেশনে থামলেই লোকজন হুড়মুড় করে নামতে শুরু করে। ছেলেটাও পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই সাতিয়া পেছন থেকে ছেলেটার জ্যাকেটের কলার চেপে ধরে। ছেলেটা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে কিছুক্ষণ পর সাতিয়া নিজেই ছেড়ে দেয়। ছেলেটা দৌড়ে পালিয়ে গেলে সাতিয়ার সাথে থাকা কনস্টেবল হিমা বলে, আমাদের ওকে ছাড়া উচিত হয়নি ম্যাম। সাতিয়া শয়তানি এক হাসি দিয়ে স্টেশনের সিসিটিভির দিকে তাকিয়ে সাইবার টিমকে কল করে। সাইবার টিম পুরো শহরে সিসিটিভি চেক করতে থাকে আর ছেলেটা কোথায় কোথায় যায় নজর রাখে। সিসিটিভি অনুযায়ী সাতিয়া ছেলেটার পুরো গ্যাং এর ঠিকানা পেয়ে যায়। সেই অনুযায়ী ফোর্স নিয়ে পুরো গ্যাংকে ধরার জন্য বেরিয়ে পড়ে। এদিকে হরিশ তাদের সিক্রেট জায়গায় এসে হাজির হয়। আসলে এরা একটা হ্যাকার গ্যাং, যারা ট্রেনে বা রাস্তাঘাটে অচেনা মেয়েদের ভিডিও নেয়। এরপর তাদের ভিডিও এডিট করে বাজে ভিডিও বানিয়ে সেটা দিয়ে মেয়েদের ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়। আর যদি মেয়েরা টাকা না দেয়, তাদের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়। হরিশ ঘরে ঢুকেই ফোনটা ল্যাপটপের সাথে কানেক্ট করে। কবির আসতেই হরিশ বলে, এর থেকে 1 লাখ টাকা আদায় করা যাবে। ইকবাল ভিডিও দেখে শয়তানি হাসি দিয়ে বলে, 1 লাখ কেন, 2 লাখ নিব। হরিশ বেশ ভয় পেয়ে বলে, কিন্তু ট্রেনে তো পুলিশ ছিল। তার কথার মাঝেই হিমা টিম নিয়ে ভিতরে ঢুকে পড়ে। সবাইকে মেরে হ্যান্ডকাফ পরিয়ে বাইরে বের করে আনে। পাশাপাশি সেখানে থাকা সব ডিভাইস জব্দ করে নেয়। সাতিয়া তখন বাইরে গায়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। যেতে যেতে কবির ভিডিওর ওই মেয়েটা মানে সাতিয়াকে দেখে অদ্ভুত ভাবে তাকায়। পরের দিন সাতিয়া তার পুরো টিম নিয়ে হায়দ্রাবাদ ব্রাঞ্চে পৌঁছে যায়। সেখানে গ্রেফতার করা 4 জনকেও হাজির করা হয়। সাতিয়া প্রেস ব্রিফিং এ বলে, এই 4 জন মেয়েদের ভিডিও করে বাজেভাবে এডিট করে টাকার জন্য ব্ল্যাকমেইল করত। সি টিমের কারণে এদের ধরা সম্ভব হয়েছে। আমি সব মেয়েদেরকে বলবো, নিজের সেফটির জন্য সি অ্যাপ ডাউনলোড করে রাখো। বিপদে পড়লেই সি টিম হাজির হয়ে যাবে। পুরো দেশের মেয়েরা সাতিয়ার প্রেস ব্রিফিং দেখে সতর্ক হয়ে যায়। দেখতে দেখতে অমর আর সাতিয়ার বিয়ের দিন চলে আসে। অমর সব আত্মীয়দের সাথে কথা বলছিল। ঠিক তখনই অমরের বাবা এসে বলে, সাতিয়া তো এখনো আসেনি, অথচ সবাই চলে এসেছে। অমর বলে, চিন্তা করো না বাবা, ও সময় মতো চলে আসবে। অমরের বাবা যেতেই সে সাতিয়াকে কল করে। সাতিয়া কল রিসিভ করলে অমর বলে, তুমি কোথায়? আমাদের বিয়ে
বিয়ে আজকে, মনে আছে তো? সাতিয়া বলে, আমার মনে আছে, আর 2 মিনিট লাগবে। হঠাৎই সাতিয়ার ওয়াকি টকি বেজে উঠলে সাতিয়া অমরকে কল কাটতে বলে। জোসেফ সাতিয়াকে বলে, ম্যাডাম, আপনি হিউম্যান ট্রাফিকিং এর জন্য যাদের গ্রেফতার করেছিলেন ওদের অনেক মারার পরও মুখ খুলছে না যে মেয়েদেরকে কোথায় রেখেছে। সাতিয়া গাড়ির স্পিড বাড়িয়ে সোজা থানায় এসে হাজির হয়। গোবিন্দ সাতিয়ার হাতে লাঠি দিতে চাইলে সাতিয়া ইশারায় বলে না। এরপর ছেলে ঢুকে খালি হাতেই একজনকে অনেক মারতে থাকে। সাতিয়ার হাতে কাচের চুড়ি থাকায় সেগুলো ভেঙে তার হাতে ঢুকে রক্ত পড়তে থাকে। ছেলেটা মার সহ্য করতে না পেরে বলে, আমি সব সত্য বলবো। সাতিয়া লকআপ থেকে বের হলে থানার সবাই অবাক হয়ে তার দিকে তাকায়, কারণ বিয়ের আসরে না গিয়ে লাল শাড়ি পরে থানায় এসে নিমেষেই অপরাধীর মুখ থেকে কথা বের করে নিল। সাতিয়া হাজিরা খাতায় সাইন করতে গেলে কনস্টেবল হিমা তার হাত দেখে বলে, ম্যাম, চুড়িগুলো খুলেই মারা উচিত ছিল। সাতিয়া বেশ গম্ভীর হয়ে গোবিন্দকে ইশারা করে বলে, চুড়ি না পরে ও কি করতে পেরেছে? সাতিয়া নিজের ক্যাবিনে গিয়ে আয়না দেখে তৈরি হচ্ছিল। এদিকে অমর বারবার কল করেই যাচ্ছে। সাতিয়া কেবিন থেকে বের হতেই দেখে 3 জন মেয়ে টিভিতে সাতিয়ার প্রেস ব্রিফিং দেখে তার সাথে দেখা করতে এসেছে। হিমা বলে, ম্যাম আজকে অনেক ব্যস্ত, আপনারা আমাকে বলুন, আমি তাকে জানিয়ে দিব। সাতিয়া মেয়েগুলোর চেহারা দেখে বুঝতে পারে তারা ভীষণ ঘাবড়ে আছে। সাতিয়া হিমাকে বলে ওদেরকে ভেতরে আসতে দাও। হাসিনা নামের মেয়েটাকে সাতিয়ার চেম্বারে নিয়ে যাওয়া হয়। দেখেই বোঝা যাচ্ছে সে অনেক বেশি ঘাবড়ে ছিল। সাতিয়া হাসিনাকে তার নাম জিজ্ঞেস করলে হিমা বলে ওর নাম হাসিনা। সাতিয়া জিজ্ঞেস করে, তুমি কোথায় কাজ করো? হাসিনা বলে, আমি একটা আইটি ফার্মে কাজ করি। সাতিয়া জিজ্ঞেস করে, ও কি তোমার কলিগ? হাসিনা বলে, না, ছেলেটা একজন ট্যাটু আর্টিস্ট। সাতিয়া জিজ্ঞেস করে, লাভ ম্যারেজ করেছিলে? হাসিনা না বললে সাতিয়া বলে, আমরা তখনই ওর বিরুদ্ধে কিছু করতে পারবো যখন তুমি আমাদেরকে সাহায্য করবে। হাসিনা বেশ সাহস নিয়ে বলতে শুরু করে, ওর নাম ইয়াদু। কিছুদিন আগে আমি ওকে আরেকটা মেয়ের সাথে ধরে ফেলি। মেয়েটাকে ও টিন্ডার থেকে পেয়েছে। আমি ডিভোর্সের হুমকি দিলেও ইয়াদুর এসবে কিছুই যায় আসে না। আর আজ যখন ও বাসায় এসে ঝামেলা করছিল তখন আমার ভাই ওকে বাধা দিলে আমার ভাইকেও মারে। সাতিয়া জিজ্ঞেস করে, তোমার বাড়িতে আর কে কে আছে? হাসিনা বলে, ছোট ভাই হবার পরপরই মা মারা যায়, আর বাবাকে আমি এসব জানাতে পারবো না। সাতিয়া বলে, ঠিক আছে, আমরা তার সাথে কথা বলে কমপ্লেন্ট ফাইল করব। সাতিয়া হাসিনার গলায় কালো দাগ খেয়াল করলে সাতিয়া হিমাকে ইশারা করলে হিমা ক্যাবিনের দরজা লাগিয়ে দেয়। সাতিয়া হাসিনার গলার কাছে জামা সরিয়ে দেখে সেখানে ইয়াদুর নামের প্রথম অক্ষর ওয়াই লিখে ট্যাটু করা। তার পাশেই মারের কালশিটের দাগ। হাসিনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সাতিয়া রেগে হাসিনাকে বলে, ইয়াদুকে কল দাও। ইয়াদু তখন আর একটা মেয়ের শরীরে হাসিনার মতোই ট্যাটু করে দিচ্ছিল। হাসিনার ফোন দেখে সে বেশ বিরক্তি নিয়ে কল রিসিভ করে বলে, কল করেছে কেন? সাতিয়া বলে, আমি হাসিনা না, আমি এসিপি সাতিয়া। এরপর যদি ভুলেও হাসিনাকে বিরক্ত করার চেষ্টা করেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ইয়াদুর মাথায় যেন রক্ত উঠে যায়। সে নিজেকে কন্ট্রোল করতে ড্রাগ নেওয়া শুরু করে। এদিকে হাসিনা আর সাতিয়া কেবিন থেকে বের হয়। বাইরে হাসিনার ছোট ভাই ইকবাল বসেছিল। সাতিয়া এগিয়ে এসে তাদের সাথে কথা বলছিল। হাসিনা নিজের ভাইকে দেখিয়ে বলে, ওর নাম ইকবাল, আমরা আদর করে ছোট ডাকি। হাসিনা পাশের মেয়েটার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, ওর নাম দিবিয়া, ইকবালের ক্লাসমেট। ইকবাল ভয়ে সাতিয়ার সাথে কথাই বলছে না। বোনের ইশারায় ইকবাল বলে, আমি বড় হয়ে ডক্টর হতে চাই। সবাই চলে গেলে সাতিয়া দ্রুত মণ্ডপে চলে আসে। বাকি সব গেস্ট তখন চলে গেছে। শুধু সাতিয়ার বাবা মা আর অমরের বাবা মা আছে। সাতিয়ার বাবা মা রেগে ফুলে আছে। অমর হেসে সাতিয়ার দিকে এগিয়ে যায়। সাতিয়া বলে, আত্মীয়দেরকে লাগবে না, আমাদের আপনজন তো আমাদের সাথেই আছে। অমর আর সাতিয়ার বিয়ে হয়ে যায়। রাতে সাতিয়ার ফোনে হাসিনার কল আসে। সাতিয়া কল রিসিভ করতেই অপর পাশ থেকে হাসিনা বলে, ইয়াদু বাড়িতে এসে ঝামেলা করছে, আমি দরজা আটকে ঘরে লুকিয়ে আছি। সাতিয়া দ্রুত গাড়ি থেকে যেতে যেতে বলে, তুমি শান্ত থাকো আর আমার কথা শোনো। বাসায় যত ভারী ভারী জিনিস আছে সেগুলো দরজার সাথে রেখে দাও, যেন ও সহজে দরজা ভেঙে ভেতরে আসতে না পারে। হাসিনাও তাই করে। সাতিয়া হিমাকে কল করে হাসিনার বাসায় পুলিশ পাঠাতে বলে। এরপর আবারও হাসিনাকে কল করলে কথার মাঝেই ইয়াদু দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। হাসিনার হাত থেকে ফোন পড়ে যায়। ইয়াদু বেশ ভয়ঙ্কর ভাবে রেগে বলে, আমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করার সাহস তোর কিভাবে হয়? বলেই হাসিনাকে নির্মম ভাবে মারতে থাকে। সাতিয়া ফোনের অপর পাশ থেকে সবই শুনছিল। সাতিয়া দ্রুত হাসিনার বাসার দিকে যাওয়ার জন্য গাড়ি চালাতে থাকে। ইয়াদু হাসিনাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। এরপর নিজের ট্যাটু মেশিন দিয়ে হাসিনার হাতে কিছু একটা ট্যাটু করে দেয়। সাতিয়া হাসিনার বাসায় এসে দেখে দরজা খোলা আর ভেতরে সব অন্ধকার। সাতিয়া
সাত্তিয়া টর্চ হাতে নিয়ে বন্দুক তাক করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সাত্তিয়া দেখে সব জায়গায় রক্তের দাগ পড়ে আছে। ধীরে ধীরে বাসার বাইরে চলে আসে। টর্চ মারতেই দেখে ইয়াদু হাসিনার গলায় ছুরি ধরে আছে। সাত্তিয়াকে দেখে ইয়াদু হাসিনার গলায় ছুরি চালিয়ে দেয়। সাথে সাথেই হাসিনা মাটিতে লুটিয়ে পড়ে। ইয়াদু সেখান থেকে পালাতে গেলে সাত্তিয়া তার পিছু নিতে থাকে আর এলোপাথারি গুলি করতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরও সে ইয়াদুকে ধরতে পারে না, কারণ সে আগেই পালিয়ে গেছে। হাসিনার কথা মনে পড়তেই সাত্তিয়া দ্রুত হাসিনার কাছে আসে। সাত্তিয়া হাসিনার কাছে আসতে দেখে হাসিনার গলা থেকে গল গল করে রক্ত পড়ছে। সাত্তিয়া হাসিনার হাত নিজের হাতে নিয়ে দেখে তার হাতে ট্যাটু করে লেখা আই ডেয়ার ইউ, যেটা সাত্তিয়া ইয়াদুকে ফোনে বলেছিল। হাসিনার হাত নড়ছে না দেখে সাত্তিয়া হাসিনাকে কোলে তুলে গাড়িতে বসায়। সাত্তিয়া হাসিনাকে ডাকতে থাকলে হাসিনার জ্ঞান ফিরে বলে, ছোটকে দেখে রাখবেন ম্যাডাম। সাত্তিয়া হাসিনাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য ড্রাইভিং সিটে বসতেই লুকিং গ্লাসে দেখে অনেক দেরি হয়ে গেছে, হাসিনা মারা গেছে। সাত্তিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সাত্তিয়া হাসিনার লাশ নিয়ে হাসিনার বাসায় যায়। সকাল হতেই মানুষ ভিড় করতে শুরু করে। ইকবাল বোনের মাথা কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে। থানায় হাসিনার বলা কথাগুলো সাত্তিয়ার বারবার মনে পড়তে থাকে। হাসিনা বলেছিল ইকবালের জন্মের সময় মা মারা যায়, তারপর থেকে ওই আমার সবকিছু। ইকবাল কাঁদতে কাঁদতে কাফনের কাপড় দিয়ে হাসিনার মুখ ঢেকে দেয়। হাসিনার লাশ কবর দেওয়ার সময় সাত্তিয়া দূরে দাঁড়িয়ে সব দেখছিল। ইমাম হাসিনার বাবাকে সান্ত্বনা দিতে গেলে হাসিনার বাবা কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়ে যদি একবারও আমাকে সব খুলে বলতো তাহলে আমি এরকম কিছু হতে দিতাম না। সাত্তিয়া হাসিনার নামের একটা রিপোর্ট হাতে মুড়িয়ে নেয়। হঠাৎ সাত্তিয়ার ফোনে হাসিনার ফোন থেকে কল আসে। সাত্তিয়া অবাক হয়ে আশেপাশে খুঁজতে থাকে তাকে আসলে কে কল করেছে। হঠাৎ দেখে ইকবালের হাতে হাসিনার ফোন। ইকবাল অনেক রেগে সাত্তিয়ার দিকে তাকিয়ে আছে। এরপর সে ধীরে ধীরে এগিয়ে এসে হাসিনার কবরে মোবাইলটা ফেলে দেয়। সব নিউজ চ্যানেলে শোরগোল পড়ে গেছে। সি টিমের এসিপি একজন ভিকটিমকে বাঁচাতে গিয়ে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে গুলি চালিয়ে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে। সাত্তিয়াকে পুলিশ হেডকোয়ার্টারে ডাকা হয়। ডিসিপি আনন্দ রাও বেশ কড়া গলায় বলে, যদি ভুলক্রমে কারো গুলি লেগে যেত তাহলে কি হতো? আমি জানি না জোসেফ কিভাবে জিনিসটাকে তো সহজভাবে নিচ্ছে। আনন্দ সাত্তিয়াকে সাসপেন্ড করতে চাইলেও জোসেফের কারণে সাত্তিয়া সাসপেন্ড হয় না, কিন্তু তার কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়া হয়। পরের দিন থেকেই সাত্তিয়া পাগলের মতো ইয়াদুকে খুঁজতে শুরু করে। ইয়াদুর ছবি সব থানায় পাঠিয়ে দেওয়া হয়। সাত্তিয়া হাসিনার বাবার সাথে দেখা করতে হাসিনার বাসায় আসে। হাসিনার বাবাকে 3 লাখ টাকা একটা চেক দিয়ে বলে, এটা ইকবালের মেডিকেলের টিউশন ফির জন্য। ইকবালের বাবা বলে এসবের কোনো প্রয়োজন নেই, ইকবালের স্কলারশিপ পেয়েছে। তাদের কথার মাঝেই দিব্যা আর ইকবাল ক্লাস শেষ করে বাসায় আসে। সাত্তিয়াকে দেখে ইকবাল রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আসলে ইকবাল নিজের বোনের মৃত্যুর জন্য সাত্তিয়াকেই দায়ী মনে করে। সাত্তিয়া বেশ কয়েকবার দরজা ধাক্কায়। ইকবালের সাড়া না পেয়ে সাত্তিয়া বেশ কষ্ট নিয়েই বলে, সবসময় মনে রাখবে আমার মধ্যেই তোমার বোন বেঁচে আছে। সাত্তিয়া চলে যেতে গেলেই ইকবাল দরজার ওপাশ থেকে চিৎকার করে বাবাকে বলে, উনি সেদিন বোনকে বলেছিল উনি সবসময় আমার বোনের পাশে থাকবে, কিন্তু সে ছিল না। সাত্তিয়ার মধ্যেও যেন অপরাধবোধ কাজ করতে শুরু করে যে সে হাসিনাকে বাঁচাতে পারেনি। অনেক চেষ্টা করার পরও সাত্তিয়া বাচ্চা কনসিভ করতে পারছিল না। তাই অমর আর সাত্তিয়া হাসপাতালে আসে চেক আপ করাতে। সাত্তিয়া আর অমর ডক্টরকে বলে, আমরা দুজনে যথেষ্ট ফিট এবং হেলদি, তারপর আমি মা হতে পারছি না কেন? ডক্টর সব রিপোর্ট দেখে সাত্তিয়াকে বলে, আপনি ফিজিক্যালি একদম ফিট হলেও পেশাগত কারণে অনেক স্ট্রেসের মধ্যে আছেন, তাই আমার মনে হয় আপনার কয়েকদিন ছুটি নেওয়া উচিত, যতদিন না আপনি কনসিভ করছেন। পরের দিন সকালে অমর জগিং করে বাসায় ফিরতেই বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। সাত্তিয়াও ইউনিফর্ম পরে অমরের হাত ধরে বলে, জোসেফ স্যার ডেকেছে, আমাকে যেতেই হবে। সাত্তিয়া জোসেফ স্যারের সাথে দেখা করতে অফিসে চলে আসে। জোসেফ বলে, আমি একটা নতুন ক্রাইম টিম লঞ্চ করতে যাচ্ছি যারা মেয়েদের সেফটির জন্য কাজ করবে। জোসেফ সাত্তিয়াকে চুপ করে থাকতে দেখে বলে, তুমি একটা আনসলভ কেসের মধ্যে আটকে আছো, কিন্তু তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। একটা কেসের জন্য পিছিয়ে পড়লে চলবে না। এদিকে অমর তার নতুন বই দ্য কুইন পড়ে সকলকে শোনাচ্ছে। সাংবাদিকরা জিজ্ঞেস করে, আপনার বইয়ে সবসময় একজন সাহসী নারী চরিত্র দেখা যায়, এটা কি কারো থেকে ইন্সপায়ার হয়ে লেখা? অমর হেসে বলে, হ্যাঁ, সে খুবই সাহসী, যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারে, আর আমি সব সময় তাকে হাসি খুশি দেখতে চাই। গাড়িতে বসে অমরের এই ইন্টারভিউ দেখে সাত্তিয়া হাসছিল। অবশেষে সে কুয়েতে পৌঁছে যায়, যেখানে আগে থেকেই একজন অফিসার তার জন্য অপেক্ষা করছিল। সাত্তিয়া গাড়ি থেকে নেমে অফিসারের কাছে এসে বলে, কোথায়? অফিসার ইশারা করে পানিতে থাকা একটা বড় জাহাজ দেখায়। বোটে করে অফিসার আর সাত্তিয়া জাহাজের দিকে যেতে থাকে। অফিসার ইয়াদু আর ওই মেয়েটার একটা ছবি দেখায়, যেখানে ইয়াদুর মুখে হাত থাকায় পুরো মুখটা দেখা যাচ্ছে না। জাহাজে ঢুকে তার ক্যাসিনোতে আসে। একটু দূরে একটা টেবিলে বসে দূরবীন দিয়ে ইয়াদুকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পরে সাত্তিয়া একটা মেয়ের শরীরে ওয়াই লেখা ট্যাটু দেখতে পেয়ে শিওর হয়ে যায় ইয়াদু এখানেই আছে। কিছুক্ষণ পরেই মেয়েটার সাথে থাকা ছেলেটা ওয়াশরুমে যায়। অফিসার
অফিসার আর সাতিয়া ওয়াশরুমে গিয়ে ডোর লক করে দেয়। আসলে ছেলেটা ওয়াশরুমে বসে ড্রাগস নিচ্ছিল। যেই না সে বের হবে ঠিক তখনই অফিসার আর সাতিয়া তাকে চেপে ধরে। ছেলেটা ধস্তাধস্তি করে পালিয়ে যেতে গেলে অফিসার গুলি করা শুরু করে। নিমেষেই পুরো হল স্তব্ধ হয়ে যায়। কবিতা নামের মেয়েটা এগিয়ে আসলে সাতিয়া সেই ট্যাটু দেখে নিশ্চিত হয়ে যায় যে এটাই সেই মেয়ে। সাতিয়া বলে এটাই তাহলে ইয়াদু? কবিতা রেগে বলে এটা ইয়াদু না, সে আমাকে অনেক আগেই ছেড়ে চলে গেছে। ওকে পেলে আমাকে জানাবেন, আমি ওকে গুলি করে মারবো। পরের দিন সকালে অমর সাতিয়াকে কাজ নিয়ে এত স্ট্রেসে দেখে বলে ডক্টর যা বলেছিল সেটা নিয়ে কিছু ভাবলে? সাতিয়া কিছু বলতেই যাবে ঠিক তখনই ইকবালের বাবা কল দিয়ে জানায় ইকবাল গত রাত থেকেই মিসিং। সাতিয়া থানায় আসতেই চাচা জানায় গতকাল সন্ধ্যায় ইকবালের সাথে তার শেষ কথা হয়। মাঝে মাঝেই ইকবাল দিবিয়ার বাসায় থাকে, তাই বাবা ইকবালকে আর কলও করেনি। হিমা জানায় ইকবালের ফোনের লোকেশন ট্রেস করে দেখা গেছে গতকাল সন্ধ্যা 6টায় ইকবালের ফোন অফ হয় আর শেষ লোকেশন কফিম্যান রেস্টুরেন্ট। ঠিক তখনই ডিএসপি এসে বলে দেখো সাতিয়া, কফিম্যানের লোকেশন আমাদের এরিয়ার বাইরে, তাই এটা অন্য থানার কেস, তুমি এতে নাক গলাবে না। কিন্তু সাতিয়া কোনোভাবেই হাসিনাকে দেওয়ার কথা ভুলতে পারছে না। হাসিনা তাকে বলে গিয়েছিল সাতিয়া যেন ছোটর খেয়াল রাখে, তাই কোনো কিছু না ভেবেই সোজা চলে আসে ইকবাল এবং দিবিয়ার ক্যাম্পাসে। হিমা জানায় ক্যাম্পাসের পাশের ক্যাফে কফিম্যানে দিবিয়া এবং ইকবাল প্রায় যেত। ক্যাম্পাসের সবার সাথে কথা বলে জানা যায় ইকবাল সবসময় টপ করত আর দিবিয়া ছাড়া তার তেমন কোনো বন্ধুও ছিল না, সবসময় চুপচাপই থাকতো। সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যায় ইকবাল ক্যাম্পাস থেকে বের হয়ে কফিম্যানের পার্কিং লটে গাড়ি পার্ক করে ক্যাফেতে বসে, কিন্তু এরপর আর তাকে দেখা যায়নি। ক্যাফের ভেতরের ফুটেজ দেখলে বোঝা যায় ফুটেজটা কেউ মাঝখান থেকে কেটে দিয়েছে, তাই পার্কিং লটের ফুটেজও কিছুটা মিসিং। তবে একটা মেরুন গাড়ির কিছু অংশ দেখা যায়, কিন্তু রাস্তা সিসিটিভি ফুটেজ চেক করলে সেখানেও মেরুন গাড়ি দেখা যায় না। সাতিয়া বলে তার মানে আমাদের ডিপার্টমেন্টের কেউ এই ফুটেজ বদলে দিয়েছে। প্রক্সি বলে তাহলে আশেপাশের ফুটেজ চেক করে দেখি। ফুটেজ চেক করলে সেই মেরুন গাড়িকে দেখা যায়। গাড়ির নম্বর প্লেট চেক করলে জানা যায় এই গাড়ির মালিক আর কেউ না বরং ঋষি রেড্ডির, যে এমপি রামাকান্তের ভাইপো। হিমা বলে মেডিকেল কলেজে ইকবালে তোলা ছবিতেও ঋষির ছবি আছে। সাতিয়া ঋষির সাথে দেখা করতে এমপির বাসায় আসলে এমপি বলে তোমার কিছু বলার থাকলে তোমার সিনিয়র ডিসিপি আনন্দের সাথে কথা বলো। আর কোনো উপায় না পেয়ে ফিরে আসলে হিমা বলে আমার জানা মতে আনন্দ স্যার আর এমপি ওসমানিয়া ভার্সিটিতে একসাথে পড়তো। পার্কিং লটে মেরুন গাড়িটা দেখতেই সাতিয়ার কেমন যেন খটকা লাগে। হঠাৎ পেছনে তাকাতেই দেখে ঋষি পর্দার আড়াল দিয়ে তাকেই দেখছিল। সাতিয়া তাকাতেই ঋষি ভয়ে পর্দা সরিয়ে নেয়। সাতিয়া ইকবালের বাসায় আসে। দিবিয়া তখন ইকবালের বাবাকে ইনসুলিন দিচ্ছিল। সাতিয়া নিজের মতো বাসার আশপাশটা ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ তার নজর পড়ে ধুলো পড়া একটা কম্পিউটারে। কিবোর্ডে হাত বোলাতে গেলে একটা কিতে চাপ পড়তেই স্ক্রিন অন হয়ে যায় আর ওয়ালপেপারে ইকবাল, হাসিনা এবং দিবিয়া ছবি ভেসে ওঠে। দিবিয়া এসে বলে ইকবাল সবসময় বাবাকে ইনসুলিন দিত। খুব ঘাবড়ে বলে আমি জানি না ইকবাল কোথায় আছে। সাতিয়া দিবিয়ার হাতে বাঁধা তাবিজ দেখে জিজ্ঞেস করে এটা তোমাকে ইকবাল দিয়েছে তাই না? তোমার আর ইকবালের পরিচয় কিভাবে হয়েছিল? দিবিয়া ছোটবেলার কথা মনে পড়ে, যখন সে এলাকার বাচ্চাদের সাথে হাসিনার কাছে পড়তো আর ইকবাল সবসময় তার হোমওয়ার্ক করে দিত। কখনো দিবিয়া বৃষ্টিতে আটকে গেলে ইকবাল এসে দিবিয়াকে ছাতা দিয়ে নিজে বৃষ্টিতে ভিজত। একদিন ইকবাল দিবিয়াকে একটা কুকুরছানা গিফট করে। হঠাৎ সেই ছানাটা মারা যাওয়ায় দিবিয়ার অনেক কষ্ট হয়, তাই সে অসুস্থ হয়ে পড়ে। তখন ইকবাল তার নিজের হাতের তাবিজ খুলে দিবিয়াকে পরিয়ে দিয়েছিল। সেদিন থেকে আজও দিবিয়া তাবিজটা সামনে রেখেছে। দিবিয়া বলে ছোটবেলা থেকেই ইকবাল আমার শক্তির মতো, ও পাশে থাকলে আমি কোনো কিছুকেই ভয় পাই না। সাতিয়া জিজ্ঞেস করে ঋষিকে সেদিন তোমার সাথে থানায় কেন এসেছিল? যদি চাও ইকবাল ফিরে আসুক তাহলে সত্যটা বলো। গল্প চলে আসে বেশ কয়েকদিন আগে। ইকবাল এবং দিবিয়া একটা ক্যাম্পে ডোনেশনের জন্য কিছু স্বেচ্ছাসেবকের রক্ত নিচ্ছিল। একটা বাচ্চার আর্জেন্ট এ নেগেটিভ রক্তের প্রয়োজন, কিন্তু বাচ্চাটার ডোনার কিছুক্ষণ আগেই ধূমপান করেছে আর ড্রিঙ্কসও করেছে। তাই দিবিয়ার রাগে লোকটাকে বের করে দিয়ে ইকবালের সাথে করিডোরে গিয়ে চিৎকার করে জিজ্ঞেস করে যে কারো এ নেগেটিভ রক্ত আছে কিনা। ঋষি তখন হাসপাতালের গেটে। হঠাৎ দিবিয়ার কণ্ঠ শুনে দিবিয়াকে ডেকে বলে তার রক্ত এ নেগেটিভ। দিবিয়া ধূমপান আর ড্রিঙ্কসের কথা জিজ্ঞেস করলে ঋষি বলে তার এসব বাজে স্বভাব নেই। দিবিয়া রক্ত নিতেই যাবে তখনই ইকবাল এসে বলে ওর নাম ঋষি, আমাদের চেয়ারম্যানের ভাইপো। দিবিয়া বলে তো কি হয়েছে, তাই বলে কি সে ডোনেট করতে পারবে না? দিবিয়ার এমন কথা শুনে আর মিষ্টি হাসি দেখে ঋষি দিবিয়ার প্রেমে পড়ে যায়। রক্ত দিয়ে জুস খেতে খেতে দিবিয়াকে জিজ্ঞেস করে এমন জুস আবার কবে খেতে পারবো? দিবিয়া বলে এর জন্য তো 8 সপ্তাহ অপেক্ষা করতে হবে। ঋষি বলে তাহলে
এক কাপ কফি খাওয়া যায় না? দিব্যা খুব ভালোভাবে বুঝতে পারে ঋষি ফ্লার্ট করছে, তাই ব্যস্ততার বাহানা দিয়ে মুচকি হাসতে হাসতে চলে যায়। পরের দিনই ঋষি হাত মচকানোর বাহানায় হাসপাতালে আসে। দিব্যা ওষুধ দিয়ে বলে ব্যথা হলে আবার জানাবেন, তাই আবার জানানোর বাহানায় ঋষি দিব্যার নম্বর নিয়ে যায়। সেদিন রাতেই ঋষি দিব্যাকে কল দিয়ে বলে এখন তো অনেক রাত, এখন নিশ্চয়ই আপনি ব্যস্ত না? দিব্যা বলে আমার বাসা অনেক দূরে, তাই ফ্রি হয়েও লাভ নেই। ঋষি ক্যামেরা সরিয়ে বলে দেখেন তো এটাই আপনার বাসা না? ঋষির এই পাগলামিতে দিব্যা অবাক হয়ে যায়, সাথে অবশ্য খুশিও হয়। দুজন সারা রাত বাইকে করে শহরে ঘুরে, এভাবে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব হয়, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা। রোজ ঘুরতে যাওয়া আর ছোটখাটো খুনসুটি। ঋষির গেমের দুনিয়ায় দিব্যাও ঘুরতে আসে, একসাথে ঋষি জন্মদিনও পালন করে। তবে ক্যাম্পাসে এসে ছেলেটা তখনও দিব্যাকে বিরক্ত করতে থাকে। হাসিনার মৃত্যুবার্ষিকীতে ইকবাল হাসিনার কবর জিয়ারত করতে আসলে দিব্যাও সেখানে আসে, আর ঋষি দূরে দাঁড়িয়ে দিব্যাকে সান্ত্বনা দেয়। একদিন ক্যাম্পাসে সবাই বুথে ছবি তুলতে আসলে সেই ছেলেটা এসে দিব্যার সাথে বেয়াদবি করতে থাকে। ইকবাল ছেলেটাকে সরার জন্য বললে সে উল্টা ইকবালকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঋষি এসে এক চড় মেরে ছেলেটাকে ফেলে দিলে সিকিউরিটি গার্ড এসে ছেলেটাকে নিয়ে যায়। ইকবাল এসে ঋষিকে বলে বিষয়টা এত বাড়ানোর কি দরকার ছিল, কথা বলে তো সলভ করা যেত। ঋষি ইকবালকে চুপ করতে বলে দিব্যাকে রাগ করতে থাকে যে দিব্যা কেন তাকে এসব আগে বলেনি। দিব্যা ঋষিকে শান্ত করার চেষ্টা করতে থাকলে ইকবাল বারবার ঋষিকে থামতে বলে। ঋষি প্রচুর রাগে দিব্যাকে বলে আমাদের মাঝে কথা বলার ওকে বলেই ইকবালকে কষে এক চড় মারে। ঠিক তখনই হিমা সাতিয়াকে কল দিয়ে বলে আপনি ঠিকই বলেছেন, ঋষির ফোনের লোকেশন সেদিন কফি ম্যানেই ছিল। এদিকে ঋষির অফিসে তখন পার্টি চলছে, কারণ তাদের গেম 1 মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে। ঠিক তখনই সাতিয়া হিমা এবং প্রক্সিকে নিয়ে এসে ঋষির পুরো অফিস সার্চ করে। ঋষির সাথে সাথেই তার চাচাকে বললে ডিসিপি সাতিয়াকে কল করে, কিন্তু সাতিয়া ইচ্ছা করে কলটা রিসিভ করে না। আর এই সুযোগে প্রক্সিকে দিয়ে ঋষির গেমের সার্ভার হ্যাক করে নেয়। ডিসিপি কনস্টেবলের ফোনে কল দিয়ে সাতিয়াকে চাইলে সাতিয়া বলে ঋষিদের গেম ব্যবহার করে ক্রাইম করা হচ্ছে, এমন একটা রিপোর্ট এসেছিল, তাই চেক করতে এসেছি, তবে কোনো সমস্যা নেই বলেই সবাইকে নিয়ে চলে আসে। বেচারা ডিসিপি আর কিছুই বলতে পারে না। থানায় ফিরে ঋষির সার্ভার থেকে পাওয়া তথ্য ঘাটতে গেলে দেখা যায় ঋষি নেহা নামের একটা মেয়ের সাথে গেমের 3rd লেভেল খেলেছিল। সাতিয়া ভার্চুয়াল গ্লাস লাগিয়ে পুরো গেম দেখে বলে গেমটাকে এত রিয়েলিস্টিক কেন মনে হচ্ছে। আইটি এক্সপার্ট প্রক্সি বলে এই গেমে এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে, আর লোকেশন গুলো রিয়েল লোকেশন থেকে নেওয়া। পাব গ্যারেজের মতো ভিন্ন ভিন্ন লোকেশন সেভ করা। হোয়াটসঅ্যাপ এর মতো এখানে ছবি ভিডিও চ্যাট শেয়ার করা যায়, আর ইউজার তার ইচ্ছা মতো আবতার নিয়ে এই গেমে ঢুকতে পারে। তবে এই গেমের ইউজার থেকে অপব্যবহারকারী বেশি। MMTS ব্ল্যাকমেইলার এই গেম ব্যবহার করে অনেক মেয়েদেরকে ফাঁসিয়েছে। সাতিয়া জিজ্ঞেস করে নেহা এবং ঋষি পার্সোনাল চ্যাট বের করা যাবে। প্রক্সি বলে আমাকে সময় দিন, এখনই বের করে দিচ্ছি। সাতিয়া ঋষি এবং নেহার শেষ গেম দেখে, যেখানে নেহা শুটিং করতে করতে বলে সে জানুয়ারিতে হায়দ্রাবাদে আসবে। ঋষি বলে তাহলে চলো দেখা করি। তখন ঋষির গায়ে গুলি লাগছে দেখে রেহা ঋষিকে সরিয়ে নিজেই গুলি খেয়ে মারা যায়, আর গেম ওভার হয়ে যায়। সাতিয়া ভাবতে থাকে তাহলে আদেও কেদের দেখা হয়েছিল। আমার কেন যেন মনে হচ্ছে নেহার সাথে ইকবালের গায়েব হওয়ার কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। তবে প্রশ্ন হলো এই নেহা কে? ঠিক তখনই প্রক্সি এসে বলে নেহা এবং ঋষির চ্যাট ওপেন হয়ে গেছে। ঋষির শেষে নেহাকে মেসেজ দিলেও নেহা রিপ্লাই দেয়নি। সাতিয়া বলে ঋষি কার সাথে বসে কথা বলতো চেক করো। সার্চ করলে বিজয় নামের একজনকে পাওয়া যায়। ঋষি বিজয়কে ভয়েস মেসেজ দিয়েছে যে সে ইকবালকে ঋষির বলা জায়গায় পৌঁছে দিয়েছে। এখন কি করবে? ব্যাস, প্রমাণ তো হাতে, আর কি লাগে। সাতিয়ার সাথে সাথে এসে ঋষিকে ধরে নিয়ে যায়। ঋষি তখন বিজয়কে ভয়েস মেসেজে বলছিল যে পুলিশ তার অফিসে এসেছিল। বিজয় যেন ঋষিকে তাড়াতাড়ি রিপ্লাই দেয়। ঋষি সাতিয়াকে বলে দয়া করে আমাকে বলার সুযোগ দেন, কে শোনে কার কথা। সাতিয়া ঋষির কলা ধরে টানতে টানতে নিচে নিয়ে আসে। এমপি এবং ডিসিপি বাধা দিলে সাতিয়া ডিসিপিকে বলে কলটা রিসিভ করেন। ডিসিপি কল রিসিভ করতেই ডিআইজি বলে এখন থেকে এই কেস সাতিয়া লিড করবে। ব্যাস, ডিসিপি চুপ করে দেখা ছাড়া আর কিছুই করা থাকে না। সাতিয়া ঋষিকে ইন্টারোগেশন রুমে নিয়ে এসে চিৎকার করে বলে বিজয় আর নেহা কে, এখনই বলো। ঋষি জানায় নেহা বলেছিল সে জানুয়ারিতে হায়দ্রাবাদ আসবে, কিন্তু এরপর থেকে আমি তাকে আর অনলাইনে পাইনি। হঠাৎ একদিন নেহার মতোই অনলাইনে পাবে একজন আসে। লোকটা জানায় তার নাম বিজয়, সে দেহরাদুনের এন্টি টেরোরিস্টের এসিপি। নেহা তোমাকে ফাঁসিয়ে জানুয়ারিতে বড় একটা টেরোরিস্ট অ্যাটাক করবে, বিশ্বাস না হলে দেখো। বলার আগেই ঋষি গেম থেকে বের হয়ে আসে। বিজয়ের সাথে সাথেই তার আইডি থেকে নেহার বোরকা পরা ছবি এবং বিজয়ের আইডির ছবি পাঠায়। ঋষি বুঝতে পারছিল না সে কি করবে, তাই ডিসিপিকে সব জানাতে চায়। ডিসিপি তখন এক মিটিং এ ছিল। ঋষি পাশে দাঁড়িয়ে থাকার শুনতে পায় জানুয়ারির প্রথম সপ্তাহে নাকি একটা টেরোরিস্ট অ্যাটাক, তাও আবার ডিসিপির বন্ধু এমপি রামাকান্তের মিটিং। এইসব শুনে ঋষি আরো ঘাবড়ে যায়। তাড়াতাড়ি বাসায় ফিরে আবারও গেমে ঢুকে বিজয়কে অনেকবার কল দেয়। বিজয় এসে বলে সে কাজে ব্যস্ত। ঋষি অনেক অনুনয় বিনয় করে বলে আগের দিন বলেছিলেন তখন বুঝিনি, কিন্তু এখন আমি কি করব। বিজয়
বিজয় বলে তুমি নেহার সাথে তোমার এবং নেহার আর কার কার সাথে কথা বলতো সেই সব চ্যাটের ডিটেলস পাঠাও। নেহা সব চ্যাট বিজয়কে দেওয়ার পর ঋষি নেহার চ্যাট দেখতে গিয়ে দেখে নেহা সবসময় আক্তার নামের একজনের সাথে কথা বলতো। তাকে জানুয়ারির অ্যাটাকের বিষয়ে বলতে দেখা করতেও বলেছিল। আক্তারের বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পারে আক্তার আর কেউ না বরং ইকবাল। ঋষি বলে ইকবালকে ফলো করলে দেখি একটা লোক তাকে একটা কাগজ দেয়। ইকবাল সেই কাগজ পড়ে কেমন যেন লুকোচুরি করে কাগজটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে। আমি সেই কাগজ নিয়ে আবার সেটাকে জোড়া দিয়ে বিজয়কে দেখাই। তবে আমি তখনও মানতে পারছিলাম না যে ইকবাল জঙ্গিবাদের সাথে জড়িত। বিজয় আমাকে আরো একটা কাজ করতে বলে। তার কথা মতো আমি এক লোকের কাছ থেকে একটা ওষুধ নিই। যদিও বুঝতে পারছিলাম না বিজয়ের কথা আমার শোনা উচিত কিনা। তখনই জানতে পারি আমার চাচার সভা 6 জানুয়ারি হবে, আর সবার তথ্য অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহেই অ্যাটাক হবে। তাই আর কিছু না ভেবে ইকবালকে ফলো করে ইকবালের কাঁধে সেই ওষুধ পুশ করে বেহুশ করি। এরপর গাড়িতে তুলি আর এই ফুটেজ পার্কিং এর সিসিটিভিতে উঠে যায়। এরপর ইকবালকে শহর থেকে অনেক দূরে অনন্তগিরি হিলের কাছের এক বনে রেখে বিজয়কে ভয়েস মেসেজ দিই যে আমি তার বলা মতো জায়গায় ইকবালকে রেখেছি। বিজয় জানায় ওকে। ঠিক তখনই ইকবালের জ্ঞান ফিরলে এসে আমার কাঁধে হাত রাখে। ভয়ে আমি ইকবালকে সরালেও সে শক্ত করে আমাকে ধরে রাখে। বৃষ্টি শুরু হয়ে যায়। আমি কোনো রকমে ইকবালকে ধাক্কা দিয়ে ফেলে গাড়ি নিয়ে ফিরে আসি। ঋষি থেকে সব শুনে সাতিয়া তার টিম নিয়ে সেই জঙ্গলে এসে ইকবালকে খুঁজতে থাকে। একটা গাছে ডালে রক্ত দেখে ভাবতে থাকে তাহলে সেদিন রাতেই ইকবাল পড়ে যাওয়ার পরে হয়তো এই ডাল তার পেটে ঢুকে গিয়েছিল। অসহায় ইকবাল রক্তাক্ত অবস্থায় ওভাবেই পড়েছিল। সাতিয়া কাঁদতে কাঁদতে ভাবতে থাকে রক্তাক্ত হাসিনা ছোট ইকবালের লাশ নিয়ে বসে আছে। সাতিয়া তাকে ছোট ভাই মনে করত, তাকে রক্ষা করতে পারল না। ঋষি ইকবালকে নিয়ে কিছু বলতে গেলেই সাতিয়া আঙ্গুলের ইশারায় থামিয়ে দেয়। ডগ স্কোয়াডের কুকুর এনে ইকবালকে খুঁজতে শুরু করে। জঙ্গলের গাছে ডালে ইকবালের রক্ত লাগানো। কিছুটা সামনে এসে এক ঝিলের ধারে এসে কুকুরা থেমে যায়, কারণ এরপর ইকবালের গন্ধ নেই। সাতিয়া কিছু একটা আন্দাজ করে রাস্তা বদলায়। সেখানে মাটিতে জুতার ছাপ দেখে সাতিয়া কিছু দূর এগিয়ে গেলে ইকবালের মানি ব্যাগ পায়। হঠাৎ বেশ দূরে সাতিয়া খেয়াল করে ইকবাল মাটিতে পড়ে আছে, তার শ্বাস এখনো চলছে। হাসপাতালে নেওয়ার জন্য ইকবালকে যখন স্ট্রেচারে তুলছিল তখন সাতিয়া খেয়াল করে ইকবালের হাতে হাসিনার লকেট, যেটা ইয়াদু হাসিনাকে মারার সময় নিয়ে গিয়েছিল। তার মানে কি ইয়াদু এখানে এসেছিল? ইকবালকে হাসপাতালে নেওয়া হলে দিব্যা এবং ইকবালের বাবাও সেখানে এসে পৌঁছায়। ট্রিটমেন্ট শেষে ডক্টর বের হয়ে সাত্যাকে বলে চিন্তার কোনো কারণ নেই, ইকবাল যে কোনো সময় কোমা থেকে ফিরে আসবে। সাত্যা রিসিপশনের সামনে এসে থমাসকে কল করে জিজ্ঞেস করে ইয়াদুর কি খবর। থমাস জানায় সাত্যা দেওয়া সব জায়গায় সে খোঁজ করেছে কিন্তু কোথাও ইয়াদুকে পাওয়া যায়নি। সাত্যা আরো এক জায়গায় খুঁজতে বলে। ঠিক তখনই প্রমোদ এসে ইকবালের বাবাকে দেখিয়ে বলে আমরা কি স্লিপার সেলের জিনিসপত্র এনে জিজ্ঞেস করবো। সাত্যা রেগে বলে তুমি কি বলতে চাও, তার ছেলে টেরোরিস্ট? আমরা যদি এটাই বিশ্বাস করি তাহলে তদন্তের দরকার কি? হিমা সাত্যাকে ডাক দিয়ে টিভিতে চলা খবর দেখায়। সেখানে বলছে ইকবাল কেসের প্রাইম সাসপেক্ট ঋষি জামিন পেয়েছে। এদিকে রামাকান্তের বাসায় বসে আনন্দ একই খবর দেখছে, আর রামাকান্ত ডিসিপি কে ফোনে ধন্যবাদ জানাচ্ছে কারণ তার জন্য জামিনটা দ্রুত পাওয়া গেছে। কথা শেষে আনন্দ উঠে গেলে রামাকান্ত জিজ্ঞেস করে কি হয়েছে। আনন্দ বলে ঋষি কন্ডিশনে জামিন পেয়েছে, আর তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে কেস ক্লোজ হয়ে গেছে। প্রথমে মিসিং কেস দিয়ে শুরু হয়ে পরে সেটা কিডন্যাপ থেকে অ্যাটেম্পট টু মার্ডার কেসে পরিণত হয়, এখন টেরোরিস্টে চলে গেছে। এবার যদি ইকবাল মারা যায় তাহলে মার্ডার কেসের আসামি হবে। রামাকান্ত বলে মার্ডার কেস কেন হবে? আনন্দ বলে যদি ইকবাল কোমা থেকে ফিরে আসে তাহলে ঋষির জীবন শেষ, আর যদি মারা যায় তাহলে তোমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। উপরের সিঁড়িতে দাঁড়িয়ে ঋষি সব শুনছে। আনন্দ বলে ঋষিকে কদিন বাইরে যেতে দিও না, ওই গেম ব্রাউজিং ও যেন না করে। ঋষি দেখে বিজয় তাকে ওকে লিখে মেসেজ দিয়েছে। ইয়াদু হাসপাতালে ইকবালের ক্যাবিনে গিয়ে তাকে অনবরত চাকু মেরে রক্তাক্ত করে দেয়। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে সাতিয়ার ঘুম ভাঙে। সাতিয়া চিন্তা করতে থাকে ইয়াদু কেন ইকবালকে মারতে চায় আর ঋষি এর সাথে কিভাবে জড়িত, আর এই নেহা এবং বিজয় এই দুজন কে। যদি হিসেবে তথ্য বের করতে পারি তাহলে হয়তো ইয়াদুকেও খুঁজে পাওয়া যাবে। ঠিক তখনই অমর এসে সাতিয়ার পাশে বসে। সাতিয়া বলে ঋষির গল্প অনুযায়ী নেহা এবং বিজয় এরা সত্যিই আছে। আমি যদি হাসিনাকে বাঁচাতে পারতাম তাহলে ইকবাল আজকে এমন অবস্থায় থাকতো না। অমর সাতিয়ার হাতে হাত রেখে বলে যদি সাধারণ কোনো পুলিশ অফিসার হতো তাহলে হাসিনার মৃত্যু পর্যন্তই থেমে যেত, কিন্তু তুমি ইকবালের সাথে আছো। সাতিয়া ঘুমাতে গেলে হিমা কল করে জানায় ঋষি কিডন্যাপ হয়েছে, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। রামাকান্তের বাসায় এবং বাসার চারিপাশ তল্লাশি শুরু হয়। সাতিয়া ঋষির রুম ওয়াশরুমে গিয়ে দেখে সেখানে ভেন্টিলেটর দিয়ে ঋষিকে রক্তাক্ত করে নিয়ে যাওয়া হয়েছে। বাইরে আসলে হিমা জানায় আশেপাশে 5 কিলোমিটার খোঁজা হয়েছে, কোথাও পাওয়া যায়নি। এদিকে খবরে বলা হয় ডিআইজি জোসেফের হঠাৎ রিটায়ারমেন্ট, এটা কি কোনো চক্রান্ত নাকি স্বাভাবিক? এদিকে জোসেফের রিটায়ারমেন্ট উপলক্ষে তার জন্য একটা সংবর্ধনা রাখা হয়, যেখানে আনন্দ এবং ডিআইজি এক টেবিলে বসে আছে। রামাকান্ত ডিআইজি কে কল দিতে থাকলে সে বিরক্ত হয়ে বলে এত পরে কেন কল দিচ্ছে, তার কথা মতো তো ট্রান্সফার
ট্রান্সফার করে দিয়েছি, আবার কি চাই? আনন্দ বলে কেস তো ক্লোজ হয়নি। অপর এক টেবিলে জোসেফ সাথিয়াকে বলে কেস ক্লোজ করার জন্য ওরা ইকবালকে টেররিস্ট ঘোষণা করবে। সাথিয়া বলে কিন্তু এর তো কোনো প্রমাণ নেই। জোসেফ বলে হ্যাঁ, কিন্তু যখন আমি এই কেস থেকে বের হয়ে যাব তখন এটা সত্য হয়ে যাবে। জোসেফ সাথিয়াকে বলে আমি তোমাকে আর বড়জোর 3 দিন সময় দিতে পারবো। সাথিয়া বলে ঋষির স্টেটমেন্ট অনুযায়ী আক্তার একমাত্র বাস্তবে আছে, আমরা আক্তারের লোকেশন খুঁজে পেয়েছি, ওকে ধরলে কোনো না কোনো তথ্য পাওয়া যাবে। জোসেফ বলে এলাকাটা বেশি ভালো না, তোমার জন্য ওখানে যাওয়াটা সেফ না। পরের দিন সাথিয়া তার টিমকে বলে আমাদের হাতে 3 দিন সময় আছে, এই কেস রিলেটেড সবার ডিটেলস বের করতে হবে। বিজয়ের আইডি দেখিয়ে একজন বলে এই আইডি ফেক। প্রমোদ বলে যদি বিজয় আন্ডারকভার কেউ হয়। রাজন বলে আন্ডারকভার হলে সে এটিএস এর আইডি কার্ড কেন দেখাবে? আর টেররিস্ট লিস্টে নেহার নামের কেউ নেই, কোনো ছবির সাথে ম্যাচও হচ্ছে না। প্রক্সি জানায় বিজয় এবং নেহা ঋষির সাথে কথা বলার সময় আইপি অ্যাড্রেস যেন ডিটেক্ট না হয় এজন্য ভিপিএন ইউজ করতো, যেটা প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর ভিন্ন ভিন্ন লোকেশন দেখাতো। হিমা বলে ডিজিটাল রিপোর্ট অনুযায়ী ইকবালের ফোন আর ল্যাপটপে আক্তারের সাথে জড়িত কিছুই পাওয়া যায়নি। সাথিয়া জিজ্ঞেস করে যদি আমরা আক্তারকে আটক করি। রাজন বলে 6 মাস ধরে ইনভেস্টিগেশন করেছি, তুমি এখন কোনো অ্যাকশন নিয়ে সেটাকে নষ্ট করে দিও না। কিন্তু সাথিয়াকে কি আটকাবে? সে যখন একবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে সেটা সে করবেই। সাথিয়া আক্তারকে ধরার জন্য একাই আক্তারের এলাকায় যায়। জোসেফ বুঝতে পেরে ভয়েস মেসেজ তাই আমি জানি তুমি থেমে থাকবে না, অফ রেকর্ডে কিছু পাঠাচ্ছি, আক্তার কোঅর্ডিনেটর, তাই সাবধান থেকো। এরপরেই সাথিয়া চুল বেঁধে ওড়না পেঁচিয়ে বাজারে হাঁটা শুরু করে। সাথিয়া আক্তারের ঘরে আসলে আক্তার নেকাব খুলতে গেলেই সাথিয়া আক্তারকে বেধর মারা শুরু করে। মারার এক পর্যায়ে ধাক্কা লেগে আলমারি থেকে কিছু ফাইল পড়ে যায়, যার মধ্যে ইকবালেরও একটা ফাইল ছিল। ফাইল দেখায় ব্যস্ত হয়ে গেলে আক্তার এসে সাথিয়াকে মারা শুরু করে। রাজনের টিমেরা বুঝতে পেরে আক্তার রুমের দিকে যায়, কিন্তু সাথিয়া নিজেকে সামনে নিয়ে আবারও মারামারি শুরু করে। আক্তারকে আহত করে নিজের নেকাব খুলে আক্তারকে না দেখিয়ে সেটা আবার আক্তারকে পরিয়ে এক লাথি দিয়ে আক্তারকে নিচে ফেলে দেয়। রাজনের টিমেরা এসে আক্তারকে জিজ্ঞেস করে কে মেরেছে। আক্তার বলে জানি না, সে বোরকা পরা ছিল। সাথিয়ার পিছন থেকে ইকবালের ফাইল নিয়ে বেরিয়ে যায়। সাথিয়া হিমার সাথে হাসপাতালে ঢুকতেই যাবে তখন আনন্দ এসে বলে ইকবালের ফাইল কোথায়? তুমি জানো না ওটা কত সেন্সিটিভ এরিয়া? সাথিয়া জিজ্ঞেস করে কে বলেছে আপনাকে যে আমি গিয়েছিলাম? আনন্দ বলে এটিএস কল করে জানিয়েছে। আরো কিছু বলতেই যাবে তখন আনন্দ খেয়াল করে সাথিয়ার হাতে রক্তের দাগ এখনো লেগে আছে। ভয়ে চুপ হয়ে যায়। সাথিয়া অন্য হাত দিয়ে ঢেকে দিলে আনন্দ বলে তোমার কাছে আর 2 দিন আছে, তারপর দেখে নিব, বলেই চলে যায়। এদিকে হাসপাতালের রিসিপশন থেকে দিব্যা প্রেসক্রিপশন নিয়ে চলে গেলে মনে পড়ে তার ফোন সেখানে রেখে এসেছে, তাই আবারও সে ফোন নিয়ে যায়। ইকবালের রুমে গিয়ে ফোন রাখলে ফোনে একটা মেসেজ আসে। ঋষি মেসেজ করেছে যখন তোমার আশেপাশে কেউ থাকবে না আমাকে কল করো। সিন শিফট হয় এক ছোটখাটো হোটেলে। সেখানের এক রুমে ঋষি লুকিয়ে আছে। দিব্যা ঋষিকে কল করে বলে তুমি পালিয়ে গেছো কেন আর এখন কোথায় আছো? কিছু বলার আগে ঋষি পুলিশের গাড়ির শব্দ পায়। জানলা দিয়ে দেখে পুলিশ এসেছে। ঋষি জিজ্ঞেস করে তুমি কি কাউকে আমার সম্পর্কে বলেছিলে? আসলে প্রক্সি দিব্যার ফোনে স্ক্যান করে সেটা সাথিয়ার ফোনে কানেক্ট করে দিয়েছিল। দিব্যার ফোনে আসা সব মেসেজ, কল আর নোটিফিকেশন সাথিয়া জানতে পারবে, তাই ঋষি মেসেজ করার সাথে সাথেই ঋষির লোকেশন ট্রেস করে সেখানে পৌঁছে যায়। পুলিশরা ঋষি রুমে গিয়ে দেখে সে রুমে নেই। হিমা সাথিয়াকে জানালে সাথিয়া বলে আমরা তো এটাই চেয়েছিলাম, আমি জানি ও কোথায় যেতে পারে। গল্প চলে আসে দিব্যার বাসায়। দিব্যা ঋষিকে বলে ইকবালের সাথে যা হয়েছে এরপর আর এসব বিশ্বাস করা যায় না। ঋষি বলে অন্তত তুমি তো বিশ্বাস করো। দিব্যা বলে ইকবাল আমাদের সম্পর্ক মেনে নিয়েছিল, কিন্তু তুমি বাদ দাও এসব। এখন এটা বলো তোমার গল্পের কারোর সাথে কি দেখা করেছো কখনো? ঋষি বলে আমাকে পুরনো শহরে এক লোক সিরিজ দিয়েছিল, তাকে ধরতে পারলে সব জানা যাবে। এই সব কথা সাথিয়া দিব্যার ফোনের মাধ্যমে শুনতে পায়। সাথিয়া ইকবালের বাবাকে বাসায় নামিয়ে দেয়। ইকবালের বাবা সাথিয়াকে চা খাওয়ার জন্য ভেতরে ডাকে। চা বানাতে গেলে ইকবালের বাবা দেখে চা পাতা শেষ। মনের অজান্তেই বলে ওঠে ছোটু চা পাতা নিয়ে আয়। ইকবালের কথা মনে করে কাঁদতে শুরু করলে সাথিয়া তাকে সান্ত্বনা দেয়। দেওয়ালে এক পারিবারিক ফটো ফ্রেম দেখিয়ে ইকবালের বাবা বলে সবাই ওর জন্য চিন্তিত। ছবি দেখে সাথিয়ার বিজয়ের কথা মাথায় আসে। ইকবালের বাবাকে জিজ্ঞেস করলে সে বলে এটা তার দুলাভাই রিয়াজ। পরের সপ্তাহে ইস্তাম্বুলে তার মেয়ের বিয়ে। 3 দিন হলো হায়দ্রাবাদে এসেছে। সাথিয়া বলে আপনি তো আগে তার কথা বলেননি। ইকবালের বাবা রিয়াজের ব্যাপারে সব জানায়, আর কি বলেছে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর সাথিয়া রিয়াজের খোঁজে লেগে পড়ে। হেডকোয়ার্টারে এসে বলে যেদিন রিয়াজ এসেছে সেদিনই ইকবাল মিসিং হয়। হিমা রিয়াজের লোকেশন ট্রেস করে প্রমোদকে পাঠালে সে বের হয়। সাথিয়া ডেকে বলে আমাদের গাড়ি না। প্রমোদ জিম্মি করা এক গাড়ি নিয়ে যায়। রিয়াজ কেনাকাটার শেষে পার্কিং লট থেকে গাড়িতে ওঠে। ঠিক তখনই প্রমোদ কাপড় দিয়ে রিয়াজের মুখ চেপে আটকে ধরে। থানায় আনার পর মুখ খুলে প্রমোদ জিজ্ঞেস করে বিজয় তুই ইকবালকে কেন মেরেছিস? রিয়াজ বলে আমার নাম রিয়াজ, আর আমি কেন ইকবালকে মারবো? প্রমোদ বিজয়ের আইডি কার্ড দেখালে রিয়াজ বলে আরে আমার নাম তো রিয়াজ। সাথিয়া বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। ভেতরে এসে বলে ঠিক আছে বিশ্বাস করলাম, কিন্তু কেন তুই বিজয়ের সেজে ঋষির সাথে কথা বলেছিস? রিয়াজ বলে কে ঋষি? আমার ইস্তাম্বুলে কনস্ট্রাকশনের কোম্পানি আছে, এখান থেকে লেবার নিয়ে যাই, আমি এনআরআই। প্রশ্ন থাকলে এম্বাসি দিকে জিজ্ঞেস করেন। কিছুক্ষণ পরে উকিল এসে রিয়াজকে ছাড়িয়ে নিয়ে যায়। বিজয় যদি রিয়াজ হয় তাহলে যে কেউই নেহা হতে পারে। প্রক্সি
প্রক্সি বলে নেহাকে খুঁজে পেয়েছি। প্রক্সি দেখায় নেহার ছবির সাথে ম্যাচ হওয়া মায়া নামের একজন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বিজয় ভাড়ার টিকিট বুক করেছে। সাতিয়া, হিমা এবং প্রমোদকে নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে যায়। বিজয় ভাড়ার বাস চলে যাচ্ছে দেখে সাতিয়া প্রমোদকে ওভারটেক করতে বলে, কিন্তু প্রমোদ কি কারণে যেন গাড়ি ধীরে চালায়। গাড়িটা ট্রেনিং গাড়ি হওয়ার কারণে সাতিয়ার সামনে একটা এক্সিলেটর থাকে। সাতিয়া সেটা চেপে বাসের সামনে গিয়ে দাঁড়ায়। হিমা বাসে উঠে মায়াকে নামিয়ে আনে। এক বেকার শপের সামনে বসে মায়াকে জিজ্ঞেস করলে মায়া বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি একটা মিউজিক শপে কাজ করি, কে ইকবাল আর কে বিজয় আমি কিছুই জানি না। হিমা জিজ্ঞেস করে, তুমি বিজয় বাড়া কেন যাচ্ছিলে, সেখানে কোনো মিউজিক শপ আছে? ঠিক তখনই প্রমোদ এসে বলে, ইনি নেহা না, মায়া। তার দেওয়া সকল তথ্য ঠিক আছে। সাতিয়াকে মোবাইলে মায়ার বার্থ সার্টিফিকেট দেখায়। এদিকে ঋষি দিব্যাকে এক মন্দির থেকে কিছুটা সামনে এনে বলে, এখানে আমাকে ওই লোকটা ইনজেকশন পুশ করেছিল ব্রাউন কালারের প্যাকেটে। দিব্যা বলে, আমরা আশেপাশে কোনো ফার্মেসিতে জিজ্ঞেস করি। গাড়ি থেকে নামতে গেলে ঋষি বলে, কাগজ কলম আছে, তাহলে আমি হয়তো তার ছবি আঁকাতে পারবো। সাতিয়া হিমাকে মায়াকে ফলো করতে বলে। ঋষি ছবি আঁকানোর পরে দিব্যা ছবি তুলে সেটা নোটিফিকেশন সাতিয়ার ফোনে যায়। সাতিয়া প্রক্সিকে বলে, ঋষি এবং মায়ের উপরে নজর রাখো। প্রক্সি প্রমোদকে বলে, রিয়াজ তার সামনে বাইকে আছে, লাল রঙের শার্ট। মায়া এক স্পোর্টস ক্লাবে গেলে হিমা তার উপরে নজর রাখে। কিছুক্ষণ পর সাতিয়াও সেখানে পৌঁছে যায়। দিব্যা দোকানে দোকানে ছবি দেখিয়ে খুঁজতে থাকে। প্রমোদ দেখে রিয়াজ কিছু লেবারের সাথে কথা বলছে। এক দোকানদার বলে, একে তো চিনি, ও তো ডেলিভারি বয়। সামনে ডানে গিয়ে সোজা গেলেই ওর বাসা। সাতিয়া মায়ের পিছু পিছু এক রুমের দিকে যেতে থাকে। ঠিক তখনই প্রমোদ কল করে জানায়, রিয়াজ বাংলানগরে এক ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আছে। এদিকে দিব্যা সেই বাসার সামনে এসে দরজা ধাক্কাতে থাকে। দূরে ঋষি মাস্ক পরে দাঁড়ানো। মায়া এক রুমের দরজায় নক করলে সাতিয়া প্রমোদকে রিয়াজের উপর নজর রাখতে বলে কল কেটে দেয়। দরজা খুলতে দেরি হয়, মায়া পেছনে তাকিয়ে দেখে সাতিয়া আর হিমা। এদিকে সেই লোক দরজা খুলে ঋষি দেখে মাস্ক খুলে ফেলে। দিব্যা সে লোককে জিজ্ঞেস করে, আপনি ওকে সিরিঞ্জ কেন দিয়েছিলেন? কে বলেছিল দিতে? লোকটা বলে, সেদিনও ছেলেটা এমন মাস্ক পরে এসেছিল, আমাকে টাকা দিয়ে ডেলিভারি করতে বলেছিল, তাই করেছিলাম। এদিকে সাতিয়া মায়াকে ফলো করতে গিয়ে দেখে সেটা আনন্দের গেস্ট রুম। আনন্দ সাতিয়াকে বলে, টুইটারে আমাদের পরিচয়। পরে জানতে পারে সে ঋষির গেমের সাথে জড়িত। বাইরে কোথাও দেখা করলে মানুষজন ভুল বুঝবে, তাই এখানে আসতে বলেছি। সাতিয়া বলে, হ্যাঁ বুঝেছি, এজন্যই বাংলার বাড়িতে ডেকেছেন। ঠিক তখনই আনন্দের ফোনে প্রমোদের কল আসে। মানে আনন্দের সাথে হাত মেলানোতে আগের দিন প্রমোদ গাড়ি ধীরে চালাচ্ছিল যেন মায়াকে ধরতে না পারে। বারবার কল আসায় সাতিয়া কল রিসিভ করলে প্রমোদ বলে, সাতিয়া ম্যাডাম আপনার ওখানে। কথা শেষ করার আগেই সাতিয়া বলে, আমি পৌঁছে গেছি, তোমার স্যারকে আমি দেখবো, তুমি রিয়াজকে দেখো। ফেরার পথে গাড়িতে উঠতে গিয়ে দিব্যা দেখে ঋষি অন্যমনস্ক হয়ে আছে। দিব্যা ঋষিকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ঋষি বলে, ওই লোক আমার শেষ ভরসা ছিল, কিন্তু সেটাও শেষ হয়ে গেল, এখন কেউ আমাদেরকে বিশ্বাস করবে না। দিব্যা সান্ত্বনা দিয়ে বলে, যাই হোক না কেন আমি তোমার সাথেই থাকবো। রাতে রান্না করার সময় অমর সাতিয়াকে কল দিয়ে বলে, আজকে আমাদের অ্যানিভার্সারি, মনে আছে? সাতিয়া বলে, লজ্জা দিও না, আমি আসছি। প্রমোদকে কলে পাচ্ছি না, চেক করে আসছি। সাতিয়া প্রমোদের বলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসলে নেটওয়ার্কের সমস্যা দেখা যায়। সাতিয়া কল কেটে গাড়ি থেকে নেমে দেখে প্রমোদের গাড়ি দাঁড় করানো এবং সামনের গ্লাস ভাঙা। ঠিক তখনই বেশ কিছু লোকজন এসে সাতিয়াকে ঘিরে ধরে। সাতিয়ার পিছনে ফিরে দেখে রিয়াজ দাঁড়ানো। লোকগুলো সাতিয়ার মুখ ঢেকে দেয়। সাতিয়া চাইলে তাদেরকে মারতে পারতো, কিন্তু রিয়াজের আসল সত্য জানার জন্য সে চুপচাপ থাকে। সাতিয়াকে এক কন্টেনারে রাখা হয়। সেখানে মেয়েদের মধ্যে একজন সাতিয়ার মুখের কাপড় সরালে সাতিয়া দেখে সেখানে অনেক মেয়েদেরকে আটকে রেখেছে। বিয়ের রাতে যখন সাতিয়া থানায় এক গুন্ডাকে মেরেছিল, সেদিনই সে বলেছিল এই গ্যাং মেয়েদেরকে ইস্তাম্বুলে বেচবে। ইকবালের বাবাও রিয়াজের পরিচয়ে বলেছিল সে হাসিনার জীবন শেষ করে দিচ্ছিল। দুবাই চাকরি দেওয়ার কথা বলে হাসিনাকে বেচতে চেয়েছিল। সাতিয়া এক মেয়ের ওড়নায় গিট বেঁধে কন্টেনারের ফাঁকা দিয়ে বাইরে ফেলে লক খোলার চেষ্টা করে। অনেকবার চেষ্টা করার পর সাতিয়া লক খুলে দেখে কন্টেনারটা আরো দুইটা কন্টেনারের উপরে। সব মেয়েরা তাদের ওড়না বেঁধে দড়ি বানিয়ে নিচে নামতে থাকে। সাতিয়া আগে আর সবাই সাতিয়ার পেছনে। সাতিয়া ফোনে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করছে যেন কন্ট্রোল রুমে খবর দিতে পারে। হঠাৎ একজন ঢিল মেরে সাতিয়ার হাত থেকে ফোন ফেলে দেয়। এরপর একে একে লোকগুলো সাতিয়াকে ঘিরে ধরে। সাতিয়া একাই সবাইকে মেরে হত্যা বানিয়ে দেয়। মারামারির এক পর্যায়ে সাতিয়ার ফোন হাতে নিয়ে দেখে এখানে নেটওয়ার্ক নেই। ঠিক তখনই একজন এসে সাতিয়াকে লাঠি দিয়ে বাড়ি মারলে ফোন পড়ে যায়। রেগে সাতিয়া ওই লোককে মারতে শুরু করলে সাতিয়ার হাতেও ব্যথা লাগে। একজন এসে রড দিয়ে সাতিয়ার কপালে আঘাত করলে সে কিছুটা দুর্বল হয়ে পড়ে। সাতিয়া তাকে মেরে সামনে এসে দেখে রিয়াজ আবার ওই মেয়েগুলোকে কন্টেনারে ঢুকাচ্ছে। এক মেয়ে কন্টেনারের মাঝে কিছু দেখতে পেয়ে ছুটে যায়। সাতিয়া দুর্বল হয়ে যাওয়ায় আর মারামারি করতে পারে না। রিয়াজ সাতিয়াকে রড দিয়ে বাড়ি মারলে সাতিয়া মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু সাতিয়ার মাথায় মেয়েগুলোকে বাঁচানোর কথা ঘুরতে থাকে। সাতিয়া অনেক কষ্টে আবারও ওঠে। সাতিয়া বের হওয়ার আগে মেয়েদেরকে তার সেই অ্যাপ সি এর কথা বলেছিল। একটু আগে যে মেয়েটা দৌড় দিয়েছিল সে সাতিয়ার ফোন থেকে ওই অ্যাপে ঢোকে। কন্টেনার উপরে ওঠালে মেয়েটা নেটওয়ার্ক খোঁজে। যখন নেটওয়ার্ক পায় সাথে সাথে সাহায্যের জন্য ক্লিক করে। সাতিয়া উঠে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হয়। রিয়াজ সাতিয়াকে মারতে গেলে সাতিয়া রিয়াজের পেটে ঘুষি মারলে রিয়াজ গিয়ে পুলিশের গাড়িতে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায়। সাতিয়া তার কাটার জায়গায়
জায়গায় ক্রিম লাগাচ্ছিল। তখন সেই মেয়েটি এসে বলে, দিদি তোমার ইন্টারভিউ দেখেছিলাম, এই অ্যাপ সম্পর্কে সেখান থেকে জেনেছি। সাতিয়া একটা মুচকি হাসি দেয়। পাশে হিমা রিয়াজকে চর মেরে জিজ্ঞেস করে, ইকবালের সাথে এমন কেন করলি? রিয়াজ সাতিয়াকে বলে, মানছি মেয়েদের সাথে অন্যায় করেছি, কিন্তু ইকবালের বিষয়ে কিছুই জানি না। সাতিয়া আর কিছুই বলে না। উদ্ধার কাজ করতে সকাল হয়ে যায়। সাতিয়া বাসায় ফেরার পথে রেডিওতে শুনে সেখানে সিয়াপের প্রশংসা চলছে। বাসায় অমর চিন্তায় বসে আছে, সে বেচারা সারা রাত ঘুমায়নি। সাতিয়া আসলে তার এই অবস্থা দেখে অমর জিজ্ঞেস করে, তোমার এমন অবস্থা কেন? সাতিয়া বলে, জোসেফ স্যার রিটায়ারমেন্টের 3 দিন শেষ, এই কেস আর আমার হাতে নেই। অমর মনের সব কষ্ট বের করে বলে, তুমি এই কেস অনেক আগেই হারিয়ে ফেলেছো। যেদিন আমাদের বিয়ে হয়েছে সেদিন থেকেই তুমি তার পিছু করছো। আমি বিয়ের পর থেকে তোমাকে আর অন্য কোনো কেসে কাজ করতে দেখিনি। রোজ কত হ্যারাসমেন্ট হয়, ক্রাইম হয়, কিন্তু তুমি এই একটা কেসের পেছনেই পড়ে আছো। হাসিনার কেস কেন তোমার জন্য এত বেশি ইম্পর্টেন্ট? সাতিয়া কান্না করে বলে, সে প্রেগনেন্ট ছিল। সেদিন শুধু হাসিনা একা মারা যায়নি, তার সাথে তার না হওয়া বাচ্চাও মারা গিয়েছিল। ওর পরিবারের কাউকে এটা বলতে পারেনি। সেদিনের পর থেকে আমাকে এই কথাটাই ভেতরে ভেতরে যন্ত্রণা দিয়ে যাচ্ছে এবং নিজেকে মা হওয়া থেকে দূরে সরাচ্ছে। সাতিয়া কান্না করে মাটিতে বসে পড়লে অমর সাতিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সাতিয়া বলে, ইয়াদু এই কথা জানতো, তারপরও হাসিনাকে মেরেছে। ও শুধু হাসিনাকে না, তার বাচ্চাকেও মেরেছে। আমি তাকে কিভাবে ছাড়বো? সাতিয়া তার সমস্ত আসবাবপত্র অফিস থেকে সরিয়ে নেয়। এক অপূর্ণতার যন্ত্রণা তাড়া করে বেড়াচ্ছে জোসেফ, সাতিয়া এবং অমরকে। অমরের এক ফ্যান তাকে জিজ্ঞেস করে, আপনাকে অনুপ্রেরণা দেওয়ার মানুষটা ভালো আছে? অমর লোক দেখানো হাসি দেয়। সাতিয়া সি ক্রাইম ব্রাঞ্চে জয়েন করে। একদিন রাতে সাতিয়া লবিতে বসেছিল। ঠিক তখনই হিমা কিছু ছবি পাঠিয়ে ভয়েস মেসেজ দিয়ে বলে, দিব্যার ক্লাসমেট অভিনবের কথা মনে আছে? যে দিব্যাকে বিরক্ত করায় ঋষি তাকে চর মেরেছিল। সে এখন ভাইজাগ হাসপাতালে আছে, দেখেন তার কি অবস্থা। বাকি ডিটেলস আমি পরে জানাচ্ছি। সাতিয়া ছবি ডাউনলোড করে দেখে হাসপাতালের বেডে অভিনব অসাড় হয়ে শুয়ে আছে। অমর সাতিয়াকে ডাক দিয়ে ল্যাপটপে ঋষির গেম দেখিয়ে বলে, এখানে কিছু তো একটা সমস্যা আছে। সাতিয়া জিজ্ঞেস করে, তুমি এই ডেটা কোথায় পেলে? অমর বলে, হিমার কাছ থেকে নিয়েছি। নেহা এবং বিজয়ের টাইপিং প্যাটার্ন দেখো। সাতিয়া জিজ্ঞেস করে, মানে? অমর বলে, দেখো তুমি যেমন মেসেজে অনেকগুলো ডট ইউজ করো, কিন্তু আমি ইউজ করি ইমোজি। এটা অনিচ্ছাকৃত হবে, এক একজনের এক এক রকম হয়ে থাকে, কিন্তু বিজয় এবং নেহা দুজনের টাইপিং প্যাটার্ন একই। তারা দুজন একইভাবে কেন কথা বলবে? সাতিয়া বলে, হয়তো একজনই দুজন সাথে অভিনয় করছে। ঠিক তখনই পোষা বিড়াল শার্লক এসে ল্যাপটপের উপরে কফি ফেলে দেয়। অমর ল্যাপটপ ক্লিন করতে চলে গেলে থমাস সাতিয়াকে কল করে বলে, ইয়াদুকে পেয়ে গেছি। সাতিয়া থমাসের বলা জায়গায় গেলে সে এক মহিলাকে দেখায়। মেয়েটার সরকারি ট্যাঙ্ক থেকে পানি নিচ্ছিল। যেহেতু সাতিয়ার বন্দুক নিয়ে নেওয়া হয়েছে, তাই থমাস একটা বন্দুক বের করে সাতিয়াকে দেয়। মহিলাটির পিছু পিছু সাতিয়া এবং থমাস ভিতরে যায়। মহিলাটি তার বাচ্চার দিকে ফিরেছিল। সাতিয়া কোনো শব্দ না করেই পাশের রুমে চলে যায়। বিছানায় একটা লোক ঘুমাচ্ছে, তার মাথায় কোনো চুল নেই। থমাস মহিলার দিকে বন্দুক তাক করে থাকলে মহিলাটি অনেক ভয় পেয়ে যায়। থমাস চিৎকার করতে মানা করে জিজ্ঞেস করে, ইয়াদু কোথায়? মহিলাটি বলে, কে ইয়াদু? ও তো শেখর। আমার স্বামী একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে বিছানায়। থমাস সাতিয়ার কাছে গিয়ে বলে, সরি ম্যাডাম, আমি ভুল করেছি, ইয়াদুকে পাইনি। সাতিয়া বলে, না তুমি ভুল না, এটা ইয়াদু। ইয়াদুর ঘুম ভাঙে সাতিয়াকে দেখে, তার চোখ বেয়ে পানি পড়ে। থমাস এগিয়ে গিয়ে গায়ে চাদর সলে দেখা যায় তার শরীর পোড়া এবং বুকে একটা গুলির ছিদ্র। হাসিনাকে মেরে পালানোর সময় সাতিয়াই এই গুলিটা করেছিল। থমাস মহিলার সাথে অন্য এক ভাষায় কথা বলে সাতিয়াকে বলে, ইনি জানে না যে এর নাম ইয়াদু কিনা। 1 বছর আগে পেয়েছিল। এই মহিলা দেখাশোনা করত, একদিন অসুস্থ হয়ে পড়ে আর এখন এই অবস্থা। ডক্টরের পরামর্শে এখানে নিয়ে এসেছে। সাতিয়া ফোন বের করে দিব্যার ক্লাসমেট অভিনবের ছবি দেখে। এরপর চিন্তা করে দেখে দিব্যা বলেছিল ইকবাল ডক্টর হতে চায়। জিজ্ঞাসাবাদের সময় দেখেছিল ইকবালের কম্পিউটারের কিবোর্ডের এল সুইচটা ছিল না। সাথে সাথেই অমরকে কল করে বলে, চেক করে দেখো তো বিজয় এবং নেহার মেসেজে এল লেটার মিসিং আছে কিনা। অমর চেক করে দেখে কিছু কিছু জায়গায় আছে তো কিছু কিছু জায়গায় নেই। সাতিয়া কল কেটে ওই মহিলাকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই ডক্টর কি ইয়াদুর চিকিৎসা করছে? মহিলাটি বলে, হ্যাঁ। এই ছবিটা আর কারণ নয় বরং ইকবালের। তাহলে এই সবের মাস্টার মাইন্ড ইকবাল। এদিকে ইকবালের জ্ঞান ফেরে। সে ফোন নিয়ে দিব্যাকে কল দেয়, কিন্তু সাইলেন্ট থাকায় দিব্যা খেয়াল করে না। দিব্যা কল দেওয়ায় সেটা সাতিয়ার ফোনেও রিং যায়। কল রিসিভ না করায় ইকবাল কল রেখে টিভি অন করে নিউজে দেখে ঋষি পলাতক, পুলিশ তাকে খুঁজছে। কিছু রিপোর্টার সাতিয়াকে জিজ্ঞেস করে, এই কেস নিয়ে এত লুকোচুরি কেন করা হচ্ছে? এখনো পর্যন্ত আসামি ধরতে পারছেন না, আপনি কি এই কেস ছেড়ে দিবেন? সাতিয়ার ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আসল অপরাধীকে না ধরে আমি কেস হারবো না। ইকবালের মনে সন্দেহ জাগে। ঠিক তখনই দিব্যা ইকবালকে কল দিলে ইকবাল কিছু একটা বুঝতে পেরে কল কেটে দেয়। সাতিয়া বুঝে যায় কোনো সমস্যা আছে। তাড়াতাড়ি করে হিমাকে কল করে ইকবালকে চেক করতে বলে। হিমা দৌড়ানো শুরু করে। ইকবাল একটা ইঞ্জেকশন পুশ করে শার্ট পরে চলে যায়। হিমা এসে ইকবালকে দেখতে পায় না। সাতিয়া গাড়ি করে কোথাও যাওয়ার
যাওয়ার সময় অমর কল দিয়ে বলে এই কাজ কে করেছে। এটা জানা থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কেন করেছে। তড়িঘড়ি করে কোনো অ্যাকশন নেওয়ার থেকে চিন্তা করাটা বেশি জরুরি। তুমি অস্ত্র হাতে নিবে নাকি চিন্তা করবে এটা তোমার উপর নির্ভর করছে। সাতিয়া সজোরে গাড়ি ব্রেক করে। এদিকে ইকবাল অটোতে করে যাওয়ার সময় তার 15 দিনের কথা মনে পড়ে। হাসিনা মারা যাওয়ার পর বাসায় গিয়ে ইকবাল সোফার নিচে ড্রাগসের প্যাকেট পেয়েছিল। এরপর থেকেই সে বিভিন্ন জায়গায় গিয়ে ওই ড্রাগস কে বেচে তার খোঁজ শুরু করে। গোয়া, সোলাপুর, বেলাগাভি, গুলবার্গা, সাঙ্গি, কোলাপুর সব জায়গায় ব্যর্থ হয়। এরপর হাম্পিতে গেলে সেখানের এক লোককে ইয়াদুর ছবি দেখালে সে বলে পাশে এক দোকান আছে, ইয়াদু সেখানেই থাকে। ইকবাল সেই দোকানের সামনে বসে পাহারা দেওয়া শুরু করে। একদিন দেখি ইয়াদু তখন একজনের কাছ থেকে ড্রাগস নিচ্ছিল। রেগে ইকবাল নিচ থেকে একটা ইট নিয়ে মারতেও যায়, কিন্তু ইয়াদুর সাথে গর্ভবতী এক মহিলাকে দেখে ইট ফেলে পেছনে সরে যায়। অতীতের কথাগুলো ভাবতে ভাবতে ইকবাল দিবিয়ার বাসায় চলে আসে। রান্নাঘর থেকে কফি বানিয়ে নিয়ে আসতে গেলে সামনে ইকবালকে দাঁড়ানো দেখে জিজ্ঞেস করে তুমি হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। দিবিয়া খেয়াল করে ইকবালের ক্ষত থেকে রক্ত পড়ছে। দিবিয়া ইকবালকে চেয়ারে বসিয়ে ব্যান্ডেজের জিনিসপত্র আনতে যায়। ইকবাল খেয়াল করে 2 কাপ কফি বানানো। ইকবাল জিজ্ঞেস করে আন্টি কোথায়। দিবিয়া বলে মা তো মন্দিরে গেছে তোমার জন্য প্রার্থনা করতে। ইকবাল বুঝে যায় উপরে ঋষি আছে। ঠিক তখনই বিজয় ঋষিকে মেসেজ করে তুমি কি করছো, নিচে তোমার টার্গেট বসে আছে। দিবিয়াকে এটা বলার জন্য ঋষি দৌড়ে নিচে নামলে দেখে ইকবাল কফি খাচ্ছে। ঋষি ইকবালকে বলে তুমি কখন এসেছো, তোমার সাথে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত, আমি ইচ্ছা করে কিছু করতে চাইনি। ঋষি আসলে ঋষি ধীরে ধীরে দিবিয়াকে বলে অবশেষে বিজয় আমাকে মেসেজ করেছে। ইকবাল বলে বিজয়টাকে। দিবিয়া অবাক হয়ে যায় ইকবাল কিভাবে জানে। আসলে একদিন ইয়াদু দোকান বন্ধ করে যাওয়ার সময় ইকবাল সামনে আসলে ইয়াদু তেরে মারতে যায়। ঋষিও বুঝে যায় ইকবালই বিজয়, তাই ইয়াদু যেমন তেরে এসেছিল ঋষিও ইকবালের দিকে তেরে যায়। টানা হিসেবের এক পর্যায়ে ইকবাল ইয়াদুকে ইঞ্জেকশন পুশ করে। ইয়াদু মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তেমনই ঋষিকেও সবুজ রঙের একটা ইঞ্জেকশন দিলে ঋষি ছটফট করে নিচে পড়ে যায়। দিবিয়া ইকবালের দিকে তাকালে ইকবাল বলে ইকবাল টেররিস্ট, খুব সহজেই তো বিশ্বাস করেছো তাই না। পকেট থেকে আরেকটা সিডেটিভ ইঞ্জেকশন বের করে বলে চিন্তা করো না, বাকিটা আমি এখনই দিব। কত সুখে ছিলাম আমরা, আমি তুমি আমাদের হাসপাতাল, কিন্তু এই ইডিয়েট আর ওর এই ফালতু গেম সব নষ্ট করে দিয়েছে। তুমি এই পাগলের প্রেমে পড়ে গিয়েছিলে। দিবিয়া কান্না করে বলে আমি তোমাকে কখনোই এরকম নজরে দেখিনি। ইকবাল বলে কেমন, এটাকে ভালোবাসা ভাবছো। ছোটবেলায় একদিন দিদিকে বলেছিলাম সে আশেপাশে না থাকলে আমার ভয় লাগে, তাই সে আমাকে একটা তাবিজ দিয়েছিল তার উপস্থিতি বোঝানোর জন্য, আর সেটা আমি তোমাকে দিয়েছিলাম। আমাদের প্রিয় মানুষই আমাদেরকে শক্তি যোগায়, এটাকে ভালোবাসা ভেবো না। দিবিয়া বলে ঋষি আশেপাশে থাকলে আমি তেমনই অনুভব করি। ঋষি কি ভুল করেছিল। আসলে সেদিন ঋষিও দিবিয়ার সাথে তেমন ব্যবহার করেছিল যেমন ব্যবহার ইয়াদু হাসিনার সাথে করত। ইয়াদু যখন হাসিনাকে ঝাড়ি দিত আর ইকবাল থামাতে গেলে তাকে মারত, ঋষিও একই কাজ করেছিল। ইকবাল বলে আমার দিদি যখন ছিল না তখন তুমি আমার পাশে ছিলে, সব সময় আমার সাথে ছিলে, কিন্তু হঠাৎ করে কেউ একজন এসে আমাকে সব ভুলতে বলবে আর আমি কি তাই করব, কখনোই না বলে ফোন চেপে ভেঙে ফেলে। আর শব্দটা সাত্তিয়ার কানে গিয়ে লাগে। সাত্তিয়া গাড়ি থামালে তার মনে ইয়াদুর চেহারা ভেসে ওঠে। সাত্তিয়া দিবিয়ার বাসার সামনে গিয়ে দাঁড়ায়। ইকবাল সেকেন্ড ডোজ দেওয়ার জন্য এগিয়ে গেলে দিবিয়া সরে যায়। সাত্তিয়া গাড়ি থেকে নামার আগে অমরের কথা মনে করে অস্ত্র নেবে নাকি ঠান্ডা মাথায় সামলাবে এটাই ভাবতে থাকে। ইকবাল পুশ করতেই যাবে, ঠিক তখনই সাত্তিয়া খালি হাতে হাত উপরে করে ঘরে ভেতরে ঢোকে। ইকবালকে ছোট বলে ডাকলে ইকবাল বলে আমাকে ছোট নামে ডাকবে না, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো যে ছোট নামে ডাকছো। সাত্তিয়া বলে আমি সব জানি, তা তোমাকে কোন নামে ডাকবো, বিজয় নাকি নেহা। সাত্তিয়ার পেছনে বন্দুক গোজা। ইকবালই নেহা সেজে গেম খেলতো। এরপর আক্তারের সাথে দেখা করে বুঝতে পারে এই নামের সুযোগ নেওয়া যাবে। ইকবাল টেরোরিস্ট, সবাইকে এটা বিশ্বাস করানো কত সোজা। ধীরে ধীরে রিয়াজকে এটিএস অফিসার বিজয় বানাও, কারণ সে হাসিনার জীবন নষ্ট করতে চেয়েছিল। তারপর ঋষিকে মাধ্যম বানিয়ে নিজেকে কিডন্যাপ করাও, কিন্তু তোমার প্ল্যান মতো কিছুই হয় না। যখন আমি তোমাকে খুঁজে পেয়েছিলাম অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম। হাসিনার লকেট দেখে তোমার উপর আমার সন্দেহ জাগে। ইয়াদুকে খুঁজতে সময় লাগতো, কিন্তু তুমি আমাকে পথ দেখিয়েছো। যে তোমার বোনকে চিট করেছে তাকে খুঁজতে খুঁজতে মায়া পর্যন্ত পৌঁছাই। মায়া যাকে তুমি নেহা হিসাবে সেট আপ করেছিলে। সেদিন মায়ার শরীরে ট্যাটু দেখে জিজ্ঞেস করেছিলাম কেউ এসেছিল, মায়া তোমার কথা বলেছিল। তুমি ইয়াদুর খোঁজ করছিলে। আমাদের গল্পে ইয়াদুর খোঁজ যদি আমি শুরু করতাম তুমি এত তাড়াতাড়ি শেষ করতে দিতে না। ইকবাল হাতে ইঞ্জেকশন নিয়ে বলে আমাদের গল্প তুমি শুরু করেছো। সিন শিফট হয় অতীতে হাম্পিতে। ইয়াদুর বাসায় ইকবাল ডক্টর সেজে রোজ ইয়াদুকে ইঞ্জেকশন দিত। কাজ হচ্ছে না দেখে হায়দ্রাবাদে নিয়ে আসে। দিন দিন ইয়াদুর অবস্থা আরো খারাপ হয়ে যায়। ইকবাল ইয়াদুর কাছ থেকে সেই লকেটও ছিনিয়ে নেয়। গল্প বর্তমানে আসলে ইকবাল বলে এই গল্প আমি শুরু করেছি আর শেষটাও আমি করব। সাত্তিয়া বলে যদি এমন সমাপ্তি হয় তাহলে ঋষি এই পর্যন্ত আসতোই না। ইকবাল বলে ওটাই আমার ভুল হয়ে গেছে, এদেরকে বাঁচিয়ে রেখে একবারে মেরে ফেলা উচিত ছিল। সাত্তিয়া
সাথিয়া বলে এজন্যই কি তোমার বোন তোমাকে ডক্টর হতে দেখতে চেয়েছিল? ইকবাল বলে ইয়াদু আমার বোনকে মেরে ফেলেছে। ঋষি দিব্যার সাথে একই কাজও করেছিল। সবাই আসলে ইয়াদু বলে ঋষিকে ইঞ্জেকশন পুশ করতেই যাবে সাথিয়া বলে সবার মতো তুমিও ইয়াদু। তোমার আর ইয়াদুর মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি শুধু হাসিনার মধ্যে ইয়াদুর ভয় দেখছো, কিন্তু আমি হাসিনার মধ্যে গর্ভে পালিত বাচ্চাকে জন্ম না দিতে পারার ভয় দেখেছি। তোমার একটাই বোন ছিল, কিন্তু সে একা মারা যায়নি। ওই রাক্ষস না জেনে তোমার বোনকে মেরে ফেলেছে। যে তোমাকে নিজের বাচ্চার মতো পালন করছে, আগলে রেখেছিল। সে নিজের বাচ্চাকে জন্ম দিতে পারেনি। সে যখন এক রাক্ষসের কবল থেকে বাঁচার আলো খুঁজছিল, তখন আরেকজন রাক্ষসে পরিণত হয়। সাথিয়া ইকবালের দিকে বন্দুক তাক করে বলে আমার জায়গায় হাসিনা থাকলে সেও একই কাজ করত। ইকবাল সামনে তাকিয়ে দেখে সাথিয়ার রূপে যেন হাসিনায় দাঁড়িয়ে আছে। ইকবাল কান্নায় ভেঙে পড়ে। সাথিয়া বন্দুক নামিয়ে ফেলে পুলিশরা এসে ইকবালকে গাড়িতে উঠাতে গেলেই সাথিয়া ইকবালকে ডেকে সেই লকেট দিলে ইকবাল বলে এটা সঠিক হাতেই আছে। সাথিয়া থমাসকে বন্দুক দিয়ে চলে যায়। থমাস দেখে এতে কোনো গুলিই নেই। হিমা বন্দুক ধরিয়ে বলে হাসিনার মৃত্যুর পর থেকে ম্যাম বন্দুক ব্যবহার করে না। সাথিয়ার উপর অমরের লেখা গল্পটা সবাই অনেক প্রশংসা করে। অমর সাথিয়াকে কল দিলে সাথিয়া বলে 2 মিনিট আমি আসছি। ঠিক তখনই ওয়াকি টকিতে ইমার্জেন্সি কেসের কল আসে। এখন প্রশ্ন হলো সাথিয়া কাকে বেছে নিবে, কাজ নাকি তার বাচ্চা? কারণ সাথিয়া এখন প্রেগনেন্ট। অমর তাদের বাচ্চা আসার খুশিতে অনুষ্ঠান রেখেছে। সাথিয়া কিছু একটা ভেবে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, মানে সে বাচ্চা আর কেস দুটোই সামলাবে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।